कि जो वक्फ का काला कानून मोदी सरकार लाई है उसके This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. ধরুন আপনি একদিন সকালে উঠে দেখছেন আপনার জমি হঠাৎ করে ওয়াকফ বোর্ডের সম্পত্তি হিসেবে ঘোষিত হয়েছে, অথচ আপনিই জানেন না এটা আপনার পিতামহের নামে রেজিস্টার করা ছিল। কিন্তু এবার আপনি এটা কিছুই করতে পারছেন না। এটা গল্প নয় বন্ধুরা, বাস্তব ঘটনা। ভারতে এমন হাজারো জমি আছে যেগুলো নিয়ে বিরাট বিতর্ক তৈরি হয়েছে এবং এর কেন্দ্রে আছে একটাই নাম, ওয়াকফ। আজকের ভিডিওতে আমরা জানবো ওয়াকফ কি, ভারতে ওয়াকফ আইন কবে এবং কেন পাস হলো, ওয়াকফ বোর্ডের ক্ষমতা কতটা এবং এই সবের মধ্যে লুকিয়ে আছে কতটা ধর্ম এবং কতটা রাজনীতি। ওয়াকফ শব্দটি এসছে আরবি থেকে, যার মানে স্থায়ীভাবে থামিয়ে দেওয়া বা উৎসর্গ করা। ইসলাম ধর্মে কেউ যদি তার সম্পত্তি আল্লাহর নামে উৎসর্গ করে এবং বলে দেন যে এই আয় সমাজসেবা এবং ধর্মীয় কাজে লাগবে, তখন সেটাকে বলা হয় ওয়াকফ। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ তার জমি দিয়ে দিল মসজিদ বানানোর জন্য এবং মাদ্রাসা চালানোর জন্য। সেই জমি আর বেচা কেনা যাবে না, সেটা হবে আল্লাহর মাল। এই ব্যবস্থাটি শুরু হয়েছিল সপ্তম শতাব্দীতে ইসলামিক সাম্রাজ্যে, কিন্তু ভারতে এটা কখনো রূপান্তরিত হয়নি। ব্রিটিশ আমলে 1923 সালে প্রথম ওয়াকফ আইন আসে। ভারতে প্রথম ওয়াকফ আইন পাশ হয় 1954 সালে, তবে সেটা পর্যাপ্ত ছিল না। তাই 1995 সালে পাশ হয় ওয়াকফ অ্যাক্ট 1995। এর ফলে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়। সেন্ট্রাল ওয়াকফ সিভিল গঠিত হয় দিল্লিতে। প্রতিটি রাজ্যে তৈরি হয় স্টেট ওয়াকফ বোর্ড। সমস্ত ওয়াকফ সম্পত্তি রেজিস্টার করা বাধ্যতামূলক হয়ে যায়। কেউ অবৈধভাবে দখল করলে আইন অনুযায়ী সেটির উপর মামলা করা যায়। এখন ভারতে ওয়াকফ বোর্ডের অধীনে প্রায় 6 লক্ষেরও বেশি সম্পত্তি আছে। অনুমান করা যায় এগুলোর বাজার মূল্য বর্তমানে 1.5 লক্ষ কোটি টাকারও বেশি। এখন প্রশ্ন হলো, ওয়াকফ বোর্ড এত ক্ষমতাবান হলো কিভাবে? ওয়াকফ অ্যাক্ট অনুযায়ী যদি কেউ একবার কোনো সম্পত্তি ওয়াকফ ঘোষণা করে, তাহলে সেটা চ্যালেঞ্জ করা খুব কঠিন। এমনকি জমির মালিকানা প্রমাণ থাকলেও আপনি আদালতে হারতে পারেন, কারণ সেটা ধর্মীয় সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। এখানেই শুরু হয় বিতর্ক। সমালোচকরা বলেন ওয়াকফ বোর্ড একটা প্যারালাল ল্যান্ড অথরিটি তৈরি করে ফেলেছে। ধর্মের নামে সরকারের নিয়ন্ত্রণ ছাড়াই বিশাল সম্পত্তি পরিচালিত হচ্ছে। আবার কেউ কেউ বলে এটা ধর্ম নিরপেক্ষতার লঙ্ঘন। 2022 সালে কর্ণাটকে ওয়াকফ বোর্ড নিয়ে বিরাট বিতর্ক তৈরি হয়, যখন বলা হয়েছিল ওয়াকফ বোর্ড প্রায় 75,000 একর জমি দাবি করেছে। একাধিক ঘটনা সামনে এসেছে যেখানে হিন্দু মালিকের জমিও হঠাৎ করে ওয়াকফ ঘোষণা করা হয়েছে। উদাহরণস্বরূপ, মহারাষ্ট্রের এক কৃষক 30 বছর ধরে নিজের জমি চাষ করছেন, কিন্তু হঠাৎ করে তিনি জানতে পারেন ওটা ওয়াকফের সম্পত্তি। পশ্চিমবঙ্গে এক সরকারি অফিসার বলেন ওয়াকফ বোর্ডকে জিজ্ঞেস না করে সেই সম্পত্তি নিয়ে কিছু করা যায় না। তবে মুসলিম সম্প্রদায়ের অনেকেরই বলেন ওয়াকফ সম্পত্তি তাদের ধর্মীয় এবং দাতব্য কার্যকলাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু মসজিদ, মাদ্রাসা চালানো হয় এই আয়ের মাধ্যমে। তাহলে প্রশ্ন হলো, ধর্মীয় দান আর সরকারের ভূমিকার মাঝখানে কিভাবে ভারসাম্য বজায় রাখা যায়? ওয়াকফ হোক বা অন্য কোনো ধর্মীয় ট্রাস্ট, স্বচ্ছতা, জবাবদিহিতা আর জনগণের অধিকার রক্ষা, এই 3টি জিনিস মূল উদ্দেশ্য হওয়া উচিত। আপনি কি মনে করেন ওয়াকফের মতো সংস্থাগুলোর উপরে আরো নিয়ন্ত্রণ রাখা উচিত, নাকি ধর্মীয় স্থায়িত্ব শাসন রক্ষা করা জরুরি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরো বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাইডে যে বেল আইকনটি আছে ওটিতেও প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।